হাসানাত সার্জিদ এরা ছিল ভিলেন। হাসানাত সার্জিদ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে হাসানাত সার্জিদকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের রাত্রি যাপন। কোথায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারে? তুমি কোথায় হইছো? তুমি কোথায় হইছো? যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাও আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হচ্ছে না, তোমরা ছাত্রদেরকে প্রশ্নবিদ্ধ করতেছো। তারিখের সাথে দেখা যায় বক্তব্য দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। আর আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন আপনি তাই বলতেছেন। হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলছেন, উনি কি ক্ষমতায় যাওয়ার জন্য ওনার কোনো কিছু খায়স না? মানে আমার মাইন্ড কষ্ট খায়স না থাকলে উনি দল করতে গেলেন কেন? নতুন যে দল করছেন, হ্যাঁ, যে একটা দল বানিয়েছেন, সেটা কি এমনি এমনি উনি কি চ্যারিটি অর্গানাইজেশন? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সমন্বয়কের মাঝেই কিন্তু ঝগড়া সৃষ্টি হয়ে গেছে এবং হঠাৎ কেন তারাই এরকমভাবে ঝগড়া করছে, কোন বিষয়টি ফুটে উঠেছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে জাহিরটা কি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু দেখতে পারবেন। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, যে ভিডিওর অংশবিশেষ থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যারা এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা আইকন হিসেবে কাজ করছে, বিএনপি থেকে জামায়াত ইসলাম, আওয়ামী বিরোধী যত শক্তি আছে, তারা ভাবছে তাদের হাত ধরেই হয়তো নতুনভাবে তারা আবারও সরকারে ক্ষমতায় আসার সুযোগ পাবে বা নিরপেক্ষ যখন নির্বাচন হবে তো সেখানে তারা সরকার গঠন করার সুযোগ পেতে পারে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক আছেন, তাদের সাথে কি আওয়ামী লীগের কোনো যোগসাজশ আছে? দর্শক, গতকালকে থেকে একটা নিউজ গণমাধ্যমে খুবই ভেসে বেড়াচ্ছে, কিছু ছবিও স্ক্রিনে আমি আপনাদেরকে সেই ছবিটা দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সাথে উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের এই ছবিটা। এখন এই ছবিটার প্রেক্ষাপট কি? আমাদের বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম নিউজটা করেছে। তো চট্টগ্রাম প্রতিদিন তারা লিখেছে, চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের রাত্রি যাপন, আড়ালে দুই শামসুর অন্য অভিলাষ। তো এখানে আসলে কি তৈরি হয়েছে আমরা যদি একটু তথ্যসূত্র অনুযায়ী দেখি, শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রি যাপন করে সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ। ছবি সহ এগুলা তারা সামনে দিয়েছে। আপনার গত 8ই সেপ্টেম্বর মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বড় একটি বহর নিয়ে চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও ইউনিয়নে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ওই শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রি যাপন করে সোমবার 9 সেপ্টেম্বর সকালে তিনি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেন। শামসুল ইসলাম ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পটিয়ায় বিএনপি অফিসে হামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হিসেবেও তারা দাবি করেছে। তার বড় ছেলে হাবিবুল ইসলাম সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসনাত আব্দুল্লাহর সহপাঠী বলে জানা গিয়েছে। আর এখানে আমি যতটুকু বুঝতে পারছি, আচ্ছা, এর আগে একটু তথ্য দিই। এদিকে মাসে প্রায় অর্ধ কোটি টাকার একটি ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে পূর্ব পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সমন্বয়ককে নিয়ে এসে শোডাউন দেওয়া হয়েছে এমন অভিযোগ করছে স্থানীয়রা। জানা গেছে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে 7টি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েলের একমাত্র সরবরাহকারী হচ্ছেন এই শ্রমিক লীগ সভাপতি শামসুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের 16 বছরে সাবেক সাংসদ শামসুল হক চৌধুরীর সাথে মিলে এই ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন তিনি। এই 7টি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল সরবরাহ সহ প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা তারা আয় করেন। আর কিছু অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তো আওয়ামী লীগের মোতাহারুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য হওয়ার পর শামসুলের কাছ থেকে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেশ কয়েকবার চেষ্টা করে তিনি বিফল হয়েছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যবসাটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারীরা। তবে কয়েকদিন আগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর দুই শামসু, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী এবং শ্রমিক লীগ সভাপতি এই শামসুল ইসলাম পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে পটিয়ায় নিয়ে এসে শোডাউন দেন এমন অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে হাসনাতের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিকরা এটা দিয়েছেন। এখন এখানে কি ঘটেছে আসলে? হাসনাতরা সারা বাংলাদেশ চিনে না। যেমন হাসনাত সর্বশেষ যখন কুমিল্লা গিয়েছে, আমাদের এখানে বিএনপির একজন নেতা আছেন মিজান ভাই, আপনারা অনেকেই চিনেন তাকে, যে কুমিল্লার ধনাঢ্য একজন ব্যবসায়ী, হোটেল নূরজাহানের যিনি মালিক, ওইখানে কিন্তু হাসনাত রাত্রেবেলা ছিল। এখন ছিল কার এখানে? গিয়া আওয়ামী লীগের এখানে। তো এখানে হাসনাতদের এই মুহূর্তে একটা অবস্থান হচ্ছে কি, তারা যেখানে যায় তাদেরকে সবাই তাদের বাড়িঘরে অথবা একটু আপ্যায়ন করতে চায়। কেন? কারণ তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে এলাকা ভিত্তিকভাবে একটা ভালো পজিটিভ ফিডব্যাক নেওয়া যায়। তবে যে শামসুল ইসলাম সাহেব, তার ছেলে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে হাসনাতেরই বন্ধু, হাসনাত কিন্তু সম্ভবত সেই সুবাদে আসছে। বাট আসার আগে হাসনাতের একটু এখানে সতর্কতা দরকার আছে। কেন? যে এই যে হাসনাত আসছে তার বন্ধুর বাড়িতে, হাসনাত কিন্তু গেছে বন্ধুর বাড়িতে, কিন্তু বন্ধুর বাপ যে আবার আওয়ামী লীগের এত বড় অবস্থান, এই তথ্যটা সম্ভবত হাসনাত জানে নাই, যার কারণে সে এখানে গেছে। কিন্তু বিতর্কিত হয়ে গেছে কোন জায়গাটায়, যে
যেহেতু তিনি আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা ছিলেন, তার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে একটা মামলা করার অন্যতম এজাহারভুক্ত আসামি তিনি, এগুলোর কারণেই কিন্তু পেস্টা লাগছে। তবে ওই শামসুল চৌধুরীর লাভটা কি হয়েছে? এটা লাভ হয়েছে যে হাসনাত ওনার বাড়িতে আসছে, থাকছে। সো এলাকাগতভাবে এই মুহূর্তে ধরেন গেল কয়েক মাস আগেও যদি বেনজির সাহেব কারো বাড়িতে যেত, সেনাপ্রধান কারো বাড়িতে গিয়ে থাকে, অথবা ওবায়দুল কাদের সাহেব কারোর বাড়িতে গিয়ে থাকে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কারোর বাড়িতে গিয়ে থাকে, এলাকার মানুষ তাদেরকে একটা আলাদা চোখে দেখে। ঠিক একই খেলাটা কিন্তু এখানে খেলছে। তবে হাসনাতদের উচিত বিষয়গুলোকে কনসার্ন করে কাজ করা। এটা নিয়ে যেভাবে নিউজটা হয়েছে, নিউজের ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইটাই। হাসনাত তার বন্ধুর বাড়িতে গেছে, কিন্তু বন্ধুর বাপ যে আওয়ামী লীগের নেতা, হয়তো এটা সে জানতো না, অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে। কোনো আওয়ামী লীগের নেতার বাড়িতে গিয়ে থাকলেও তো আবার এটা সমস্যা নাই, আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষও আছে। সমস্যা হচ্ছে এই ব্যক্তি নানানভাবে ওইখানে সিন্ডিকেট সহ অনেক কিছুতে জড়িত। এটা গণমাধ্যমগুলো কিন্তু খুব ফোকাস করে নজর দিয়েছে। কেউ কেউ বলছেন আবার আওয়ামী লীগের সাথে যোগসাজশ শুরু হয়ে গেছে সমন্বয়কদের। তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, সমন্বয়কদের এই যে আউট কারিকুলাম যেগুলো চলছে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ অলরেডি নরসিংদীতে সার্জিস সেখানে কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছে, আবার আজকে হাসনাতার একটা ঝামেলায় পড়ছে, ওই দিন আরেক 2 গ্রুপে লাগালাগি হয়ে গেছে। এই গ্রুপ বানানো, এই বিভিন্ন এলাকায় এই কমিটি বানানো, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে কি হবে? তারা একটা কমিটি দিয়ে আসবে, যেই কমিটি এলাকার কোনো রাজনৈতিক দলকে মানবে না, যেই কমিটি এলাকার কোনো প্রশাসনের ক্ষেত্রে তারা গিয়ে নানান ধরনের বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ তৈরি করে। তুমি কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে পারো, বৈষম্য বিরোধী নেতৃত্ব দিতে পারো ভাইয়া, কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্টে বিদায় করার নেতৃত্ব এই দেশের আম জনতারা দিছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে এই 17 বছর ধরে যারা রাজপথে আন্দোলন করতেছে, তাদের রক্ত যদি না ঝরতো এই আন্দোলন ফ্যাসিস্টরা বিদায় হইতো না। আমি উল্লেখযোগ্য করে কয়েকটা নাম বলি। এই বিএনপির যে বিএনপি নিয়ে কথা বলো, কোথায় ছিলা তুমি? গত স্বাধীনতার পর থেকে একটা দলের কত বড় অবদান এই বাংলাদেশের প্রতি জানো? বাংলাদেশের আমি যদি বলি জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে, এদের ভূমিকা কত বড় জানো? তোমার বয়স কত? আমারও বয়স কত? আমার বয়স মাত্র 28। আমি বুঝার পর আওয়ামী লীগের ক্ষমতা দেখতেছি। আমি দেখতেছি ফ্যাসিস্টরা কিভাবে এই দেশের ওপর, মানুষের উপরে কিভাবে জুলুম নির্যাতন করে। আমি শুধু এটাই বলবো, কাউরে কটাক্ষ করা মানে তুমি পুরো ছাত্র সমাজের প্রতিনিধি তোমার আমরা বানাই নাই। তুমি কোথায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো? তুমি কোথায় হইছো? যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল, প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো আজকে। আমি শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার মতো এরকম হাজারো লাখো স্টুডেন্ট রাস্তায় রক্ত দিছে। কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা? মানে তোমরা যারা আজকে বলতেছো এই সেই, আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে? 17 বছরে কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালাই দিছে, কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে। গতকাল হঠাৎ করে যখন জানা গেল ডক্টর ইউনূস আবার ভাষণ দিবেন, কারো মধ্যে এক ধরনের শঙ্কা সম্ভবত জেগেছিল। কাউকে ফেসবুকে লিখতে দেখেছি যে হঠাৎ করে তিনি ভাষণ দিতে যাচ্ছেন কেন, কারণ কয়েকদিন আগেই তিনি একটা ভাষণ দিয়েছিলেন। যাই হোক, ডক্টর ইউনূস ভাষণ দিলেন এবং আমরা তাতে দেখলাম শঙ্কার কিছু হয়নি। আমি এই ভাষণ আবার অল্প কয়েকদিনের ব্যবধানে এই ভাষণ দিতে আসাতে আমার একটা জিনিস খুব পজিটিভ মনে হয়েছে। সেটা হলো জনগণ যেভাবে ভাবছে, জনগণ যা বলছে, সেটার প্রতি সংবেদনশীলতার একটা চমৎকার প্রমাণ তার এই ভাষণ। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় এসছে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। সেটা হলো কোন ক্ষেত্রে সংস্কারের কথা ভাবছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, সেটার একটা ধারণা পাওয়া গেল। কিভাবে কাজটা করবে সেটারও একটা ধারণা আমরা পেয়েছি। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে, তার ভাষণের একটা দুর্বল দিক আছে বলে আমি মনে করি। আমি শেষ অংশে সেটা বলতে যাচ্ছি। উনি মূলত এই ভাষণটাতে যা করেছেন, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, এই জন্যই বললাম যে জনগণের মধ্যকার যেসব আলোচনা আছে সেই আলোচনাগুলো এক ধরনের অ্যাড্রেস করার চেষ্টা করেছেন তিনি। কারণ আমরা এই প্রশ্ন কেউ করছি, কারো মধ্যে এই প্রশ্ন আসছে যে সরকারের 1 মাস গেছে, খুব বেশি সময় না, কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশে প্রচুর সংকট আছে এখন এবং মানুষের প্রচুর এক্সপেকটেশন আছে, সেটা অনুযায়ী সরকার কি করছে। ভাষণের দীর্ঘ একটা সময় ধরে ডক্টর ইউনূস যেটা করলেন, তিনি 1 মাসের মধ্যে কোন পদক্ষেপ নিয়েছেন সেগুলো সম্পর্কে তিনি এক ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এখানে অনেক কিছু ছিল এবং তিনি একদম স্পেসিফিকলি 1 মাসে 198টি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন। বহু কিছু, এর মধ্যে আহতদের জন্য কি করা হচ্ছে, নিহতদের জন্য কি করা হচ্ছে, বদলি প্রশাসন কি করার চেষ্টা করা হচ্ছে, মানি লন্ডারিং এর জন্য কি করছেন, অর্থনৈতিক সংস্কারের জন্য, দুর্নীতি দমনের জন্য, দুর্নীতির বিচারের জন্য, ইত্যাদি অনেক কিছু বলেছেন। কিন্তু আমি একটা কথা খুব স্পষ্টভাবে মনে করি, সরকারের আহতদের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস মনোযোগ আছে বলে আমার মনে হয় না। মানে গতকালের ভাষণেও তিনি যে ট্রাস্ট করেছেন তাদের জন্য, এখানে যে কাউকে ডোনেট করার কথা বলছেন, ডোনেট কেউ করতেই পারে এবং সবার পার্টিসিপেশন একটা খুব ভালো লক্ষণ। কিন্তু আমি মনে করি যত টাকা প্রয়োজন হয় এবং এর মধ্যে কিছু টাকা যদি অপচয়ও হয়,
একেবারে একেবারে খোলা হাতে খরচ করা। আমরা এখনো পত্রপত্রিকায় রিপোর্ট দেখছি সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং অনেকে চিকিৎসা করতে গিয়ে দেউলিয়া হয়ে পড়েছেন। এরকম বহু বহু খবর আমাদের সামনে আছে। এটা খুবই অন্যায় হবে যদি আমরা এই জিনিসটা ঠিকঠাক মতো না করি। সত্যিকার অর্থে এখনো বেশ অভিযোগ আছে। আরো কোনো জায়গায় কি কি সমস্যা আছে সেগুলোর কথা বলেছেন। আমার কিন্তুর জায়গাটাও আমি আসবো। শিক্ষার কথা এসছে, আর্থিক খাতে শৃঙ্খলার জন্য কি করছেন উনি, সব কথাবার্তা বলেছে। হয়রানিমূলক মামলা প্রত্যাহার, লুটপাট বন্ধের পরিকল্পনা কিরকম, কিভাবে টাকা লুট হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার উদ্যোগ, এসব কথাবার্তা বলেছেন। আমি কমিশনের কথায় আসবো এবং কিন্তুর জায়গাটায় আসবো। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো সংস্কারের এক ধরনের ধারণা আমরা পাচ্ছি। আমি পড়ি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 6টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে 6 সদস্য বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে ওনাদেরকে কমিশনের পদে বসিয়ে দেওয়া হয়নি, আমরা যেন এই ভুলটা না বুঝি। এই জায়গাগুলো সংস্কার করার জন্য কি করা দরকার সেটার জন্য কমিশন। দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদারকে। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কারের দায়িত্ব পালন করেন বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকছেন ডক্টর ইফতেখারুজ্জামান। এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকছেন আব্দুল মুইদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকছে ডক্টর শাহদিন মালিকের হাতে। 6 জনকে 6টা কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে এসব কমিশন প্রধানরা আনুষ্ঠানিকভাবে আগামী 1 অক্টোবর থেকে কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার মানে অক্টোবর থেকে শুরু হবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে এটা শেষ হবে। উনি তো আর মানে বক্তব্যে আরেকটা কথা বলেছিলেন, সেটা হলো এই কমিশনের তো প্রধান, সো এরপর প্রয়োজনীয় সংখ্যক সদস্য তারা নেবেন, নিয়ে এই কাজটা এগিয়ে নেবেন। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার চূড়ান্ত রূপরেখা করা হবে বলেও ভাষণে জানান প্রধান উপদেষ্টা। তাহলে আমি ক্ষেত্রগুলো আরেকবার একটু বলে রাখি, তাতে আমাদের মাথায় থাকবে। নির্বাচন কমিশন, ব্যবস্থা সংস্কারের কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কার, জনপ্রশাসন সংস্কার এবং সংবিধান সংস্কার। আমরা খেয়াল করবো যে বাকি যতগুলো আছে এগুলো প্রত্যেকটাই আমাদের খুব বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাংবিধানিক সংস্কারের মানে ইম্পর্টেন্স ছিল না। কিছু কিছু ক্ষেত্রে লাগতো হয়তো, কিন্তু মোটা দাগে আমরা অনেক কিছু করতে পারতাম এবং এগুলো প্রত্যেকটাই আমাদের নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত। একটা প্রশ্ন আমাদের মধ্যে উদয় হচ্ছিল, এটা কেউ কেউ প্রশ্ন করছিলেন যে সংবিধান সংস্কার এই সরকারের করা উচিত হবে কিনা। অবশ্য আরেক বিতর্ক মাঠে আছে, এটা নিয়ে অচিরেই কথা বলবো। সংস্কার না পুনর্লেখন, পুরোপুরি নতুন করে সংবিধান লেখা। যাই হোক, সংবিধান নিয়েও এই সরকার ভাববে, এটা এখন খুব স্পষ্ট হয়ে গেল। তারা এটাতেও সংস্কার আনতে চান। এবং আমি বহুদিন একটা কথা বলেছি যে ডক্টর ইউনূসের সরকার নিজেদেরকে কখনো তত্ত্বাবধায়ক সরকার টাইপের কিছু মনে করা উচিত হবে না, কারণ এটা একটা অন্তর্বর্তী সরকার যার পেছনে ম্যান্ডেট আছে। এটা একটা গণ অভ্যুত্থান, অত্যন্ত রক্তাক্ত একটা গণ অভ্যুত্থানে তৈরি হওয়া একটা সরকার। সুতরাং তারা ম্যান্ডেট রাখেন এবং তারাও একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তারাও একটা গুরুত্বপূর্ণ অংশকে রিপ্রেজেন্ট করেন, যদিও সবাইকে না। কারণ এই মুভমেন্টের মধ্যে বিভিন্ন দলের মানুষজন ছিলেন, বিভিন্ন দলের মানুষজন ছিলেন। সুতরাং যদি দলের মানুষজন থেকে থাকেন, তারা এই মুহূর্তে সরকারকে সমর্থন করছেন, কিন্তু তারও দলের পরবর্তী আলোচনার ক্ষেত্রে তারা দলের অংশ হয়ে যাবেন। যাই হোক, তারপরও তারা খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং তারা এখন তাদের এজেন্ডা মাঠে আনছেন, তাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং এটার জন্য আমরা ডক্টর ইউনূসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরপর এই কমিটিগুলো কাজ করবে, কাজ করে খুবই রাইটলি তিনি বলছেন মানে গঠন হয়ে কাজ করা শুরু করার কথা বলছেন 1 অক্টোবর থেকে, তার মানে 3 মাস, মানে ডিসেম্বর পর্যন্ত, এবং আগামী জানুয়ারিতে আমরা ধারণা করতে পারি সবার সাথে। এটা খুব ইম্পর্টেন্ট। দীর্ঘদিন থেকে আমি বা আমরা অনেকেই এই কথাটা বলার চেষ্টা করেছি, মানে কোনো একটা সরকার যদি মনে করে যে এটা করা দরকার আছে, এটা করলে ভালো হয়, করে দিলাম, আমার এই মুহূর্তে একটা যেহেতু ক্ষমতা আছে, কিন্তু সেটা সাস্টেইনেবল হবে না কোনোদিনও যদি একটা মানে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে এক ধরনের কনসেনসাস না হয়। এটা নিশ্চিত করা জরুরি, খুবই জরুরি। আমরা বহু ক্ষেত্রে বলতে পারি, ইভেন আমরা কনস্টিটিউশনটা যদি পুরোপুরি নতুন করেও লিখে ফেলি, সেই কনস্টিটিউশন পাল্টে দেবার মানে কন্ডিশন থাকবে। পৃথিবীর প্রতিটা সংবিধান সংশোধনের অপশন থাকে। একেবারে নতুন সংবিধান লিখে ফেলার পরও পরবর্তী কেউ ক্ষমতা এসে এবং সেটা সংশোধন করার মতো তার যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে, সে সেটা সংশোধন করে ফেলতে পারবে। সুতরাং রাদার এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের সাথে কোনো আলোচনা এই মুহূর্তে হওয়ার প্রশ্নই আসে না। বাকি যারা আছে, সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ছাড়া পরবর্তীতে জামায়াত আছে, এরকম আরো যারা আছে, অন্যান্য রাজনৈতিক দলের মোর্চা, গণতন্ত্র মঞ্চ আছে, তারপরে আরো কয়েকটা মোর্চা আছে যারা বিভিন্ন সময় সরকার বিরোধী আন্দোলনে ছিলেন, তাদের সাথে বসে একটা কনসেনসাস তৈরির কথা ডক্টর ইউনূস বলছেন এবং সেটার মাধ্যমেই এই সংস্কারগুলো করতে হবে। সেটা খুবই জরুরি এবং চমৎকার ভেবেছে এবং আমরা সেই সময়টার জন্য অপেক্ষা নিশ্চয়ই করব। একটা কিন্তু আছে এই অতি গুরুত্বপূর্ণ ভাষণের সাথে।
যেমন শিল্পে অস্থিরতা চলছে, গার্মেন্টে অস্থিরতা চলছে, ডক্টর ইউনূস এটাকে অ্যাড্রেস করেছেন, তিনি অ্যাপিল করেছেন যে আপনারা এমন কিছু করা উচিত হবে না যেটা আপনার দাবি দাওয়া পেতে গিয়ে আপনার রুটি রুজির জায়গাটাই নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। রাইট, ইট ইজ, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি গার্মেন্টকে কেন্দ্র করে একটা অস্থিরতার পরিকল্পনা পরিকল্পিতভাবে হচ্ছে। এটা ঠিক নিছক দাবি দাবা আদায়ের ব্যাপার না, বিষয় না। ডক্টর ইউনূস সেটা বলছেন, কিন্তু উনি একটা অভিভাবক সুলভ জায়গা থেকে এই কথাগুলো বলেছেন। যেভাবে বলেছেন আমার কাছে খুব সঠিক মনে হয়নি। কেন হয়নি আসছি, আরেকটা ঘটনা উল্লেখ করি। বিভিন্ন জায়গায় মব যা করছে, আইন নিজের হাতে তুলে নেওয়া, তিনি বলছেন নিজের হাতে তুলে নিয়ে যা যা করছেন উনি সেটাকে বলছেন যে এটা একসেপ্ট করেন না এবং যেন শাস্তির ব্যবস্থা করবেন, এই ধরনের কথাবার্তা আছে। এই দুটো বলেছেন। আরেকটা জিনিস বলেন নাই, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারি ফিরে এসছে। কার নামে হচ্ছে, কে করছে, একদম শুনতে চাই না সরকারের কাছ থেকে। আমরা এই আলোচনা করব সরকারের কাজ এগুলো বন্ধ করে। উনি একেবারে, অন্তত আমি শুনেছি, আমার কানে আসেনি যে এগুলো নিয়ে উনি কঠোর কোনো কথা বলছেন। বাকি দুই জায়গায় বলেছেন, ধরুন শিল্পে অস্থিরতার ক্ষেত্রেও সরকার কঠোরভাবে ব্যবস্থা নেবে এবং মব যা করছে উনি শাস্তির কথা বলেছেন। কিন্তু আমি মনে করি এই জায়গাটায় খুব শক্ত এবং কঠোরভাবে বলা দরকার ছিল। প্রধান উপদেষ্টার কাছ থেকে যখন এরকম কঠোর অবস্থান জানা যেত এবং অবশ্যই মাঠে সেটার সাইন দেখা যেতে হতো, সেটার নজির দেখা যেতে হতো এবং সেটাকে স্প্রেড করতে হতো যে এই মবের এই কাজের জন্য এই ব্যবস্থা নিয়েছি আমরা। খুব খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আমি মনে করি সরকারের কঠোরতার অভাব আছে। বলতেই পারি যে পুলিশ কি ঠিকঠাক মতো কাজ করতে পারছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা অন্তত সাইন দেখতে চাই। যেখানে যেখানে ঘটনা ঘটে গেছে সেই জায়গায় অন্তত মামলা করা হচ্ছে এবং সেই মামলার ভিত্তিতে দায়ীদেরকে খোঁজার চেষ্টা হচ্ছে, আমরা দেখছি না। আমি প্রধান উপদেষ্টার ভাষণের মধ্যে এই ব্যাপারে কঠোর অবস্থান দেখতে চেয়েছি। যারা চাঁদাবাজি করছে, যারা বিভিন্ন রকম দখলবাজি করছে, খুব কঠোরভাবে চিফ অ্যাডভাইজারের এখানে কথা বলা দরকার ছিল, তিনি বলেননি। আওয়ামী লীগ গিয়ে সেই জায়গায় বিএনপি বা কেউ বলছেন বিএনপি, সো হোয়াট, বিএনপি তার জায়গা থেকে চেষ্টা করছে। কিন্তু যদি কথার কথা বিএনপি চেষ্টা করছে না, বিএনপি তাত্ত্বিকভাবে বলছি, সেই বলছে তোমরা সব চাঁদাবাজি করো গিয়ে, সরকার সেটা মানবে কেন? তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? এই এক চাঁদাবাজি বিভিন্ন জায়গার, এই চাঁদাবাজির জন্য প্রচন্ড সংকট মানুষের মধ্যে হয়, মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়, এটা প্রত্যেকটা সাধারণ মানুষ এফেক্টেড হয় এবং যে মানুষগুলো ব্যবসা করে, ছোটখাটো ব্যবসা করে, রাস্তায় বিভিন্ন পণ্য বিক্রি করে, তার জীবন জীবিকার উপরে খারাপ পরিস্থিতি তৈরি হয়। সুতরাং এই একটা জায়গায় কাজ করলে কোটি কোটি মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা সম্ভব। সরকারের দুর্নীতি এই মুহূর্তে একটু কম আছে, তারপরে চলে যান, এখন অনেক জায়গায় দুর্নীতি হচ্ছে, এগুলো নিয়েও বলেছেন সিস্টেম্যাটিকলি করতে, কিন্তু এগুলো নিয়ে খুব কঠোর অবস্থান। কিন্তু অ্যাটলিস্ট দুটো তিনটে জায়গায় তার কঠোর হওয়া খুবই জরুরি ছিল। শিল্পে যে অস্থিরতা হচ্ছে সেটাকে নিছক দাবি দেওয়া না, এটা আমি নিশ্চিত তিনিও বোঝেন, এটা না বোঝার কোনো কারণ নেই, কিন্তু এই ব্যাপারে তার কঠোর অবস্থান জানানো দরকার ছিল এবং কঠোর অবস্থান জানিয়ে সেই কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করা দরকার ছিল। মবের ব্যাপারে আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যাপারে শাস্তির কথা বলেছেন, এটার ব্যাপারে খুবই কঠোরভাবে তার বলা দরকার ছিল এবং কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল। এবং চাঁদাবাজির বিরুদ্ধে একটা কথা মনে রাখতে হবে, আমি সরকারকে বলতে চাই, সেটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের বেসিক সংকটগুলো মোটামুটি সমাধান করতে না পারলে সংস্কারের কথা মানুষকে বলে আসলে লাভ হবে না। এই সরকারকে এটা মাথায় রাখতে হবে। আমরা যাবতীয় সংস্কার বা যাই করতে চাই না কেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে নিরাপদ করা, মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করা, মানুষের জীবনকে সুন্দর দিকে নিয়ে যাওয়া। সুতরাং এই মুহূর্তে যদি এই জিনিসগুলো পাশাপাশি, সংস্কারের প্রসেস তো চলবেই, পাশাপাশি এগুলো যদি ঠিকঠাক না করে ফেলা যায়, খুব বড় সংকটে সরকার পড়ার সম্ভাবনা আছে। আমি আশা করি, আমি বিশ্বাস করি খুব দ্রুত এবং অচিরেই সরকার তার পদক্ষেপ ভিজিবল করবে। এটা ইম্পর্টেন্ট। সরকার ব্যবস্থা কি নিচ্ছে চাইতে ব্যবস্থা ভিজিবল হতে হবে, প্রকাশিত হতে হবে, জনগণকে দেখতে পারতে হবে যে সরকার অ্যাক্টিভ আছে। আমি প্রায় বলছি সরকার হয়তো অনেক কাজ করছে, কিন্তু সেটা ভিজিবল না, মনে হয় সরকারের মধ্যে ইনঅ্যাকশন আছে, সরকার কাজ করছে না ঠিক মতো। আমি অন্তত নিজে দূর থেকে আমার কাছে মনে হয়েছে, শুধু না আমাকে, অনেকে ঠিক একই রকম একটা কথা বলেছে, অনেকে আমার পরিচিত অনেকেই বলেছে সরকার এই এক মাসে এই বিধ্বস্ত দেশের মধ্যে সব ক্ষেত্রে সফল হবে, তা তারা নিজেরাও মনে করেন না, কিন্তু তারা মনে করেন সরকার পদক্ষেপ নিচ্ছেন, কাজ করছেন, এটা ভিজিবল হচ্ছে না। সরকারকে সতর্ক হতে হবে। আর নিশ্চিতভাবেই আমরা চাই এবং আমরা আশা করি সব ক্ষেত্রে তারা গুছিয়ে ওঠে এবং সংস্কার, যেটা আমরা অনেকেই চাই, জনগণ সবাই সংস্কার চায় কিনা এটা আরেক আলোচনা আরেকদিন করব। যারা ইভেন এই আন্দোলনে মারা গেছে বহু মানুষ, তারাও কতদূর চেয়েছে, এসব প্রশ্নও আছে, কিন্তু তারপর এই সংস্কারগুলো অনেক ক্ষেত্রে যদি হয়, আখেরে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষটাও এই ক্ষেত্রে বেড়ে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।